11টি শেয়ার মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ এবং তাদের প্রভাব শেয়ার মার্কেটে কেমন পড়বে এই নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজ হচ্ছে 24শে আগস্ট। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি 25শে আগস্ট 2025-এ মার্কেট খুলবে এবং অনওয়ার্ডস এই খবরগুলো কিন্তু মার্কেটের উপরে কেমন প্রভাব রাখবে সেইগুলোকে নিয়ে আলোচনা করব। দেখুন, যারা এই ভিডিওগুলোকে দেখবেন তারা নিউজের ভিতরকার কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন এবং অনুভব করবেন যে কোন সেক্টরে এর প্রভাব কেমন পড়বে। শুধুমাত্র খবর না, এই জন্যই কেমন করে প্রভাব পড়বে সেটার ব্যাখ্যা সহ আলোচনা করব এই ভিডিওতে। দেখুন, প্রথম খবর যেটা আসছে যে এই 8টি কোম্পানি, 10টি শীর্ষ কোম্পানির মধ্যে টপ 8টা কোম্পানি, টপ 10-এর মধ্যে 8টি কোম্পানির শেয়ারে লক্ষ কোটি টাকা লাভ হয়েছে। তো এরকম মন্দার বাজারে কি লাভ হয়েছে? হ্যাঁ, মন্দার বাজারেও লাভ হয়েছে। সেটা যদি আপনি একটু দেখেন তাহলে গত সপ্তাহে ভারতের সেন্সেক্স বা নিফটি অনেকখানি বেড়েছে এখনো পর্যন্ত। তো তাতে 8টির ক্যাপিটালাইজেশন, মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু 1.72 লাখ কোটি টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। এই তালিকাতে সবচাইতে উপরে যে রয়েছে সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যার মার্কেট ভ্যালু বেড়েছে 48,107 কোটি টাকা। তারপরে রয়েছে মনে করুন হিন্দুস্তান ইউনিলিভার, ভারতী এয়ারটেল, বাজাজ ফিনান্স সহ আরও কয়েকটি কোম্পানি এদের ভালো পারফর্ম করেছে। তবে দুটো গুরুত্বপূর্ণ কোম্পানি এইচডিএফসি এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাদের কিন্তু মার্কেট ক্যাপিটাল কমেছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন তো বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডস কোন কোম্পানিগুলোকে হোল্ড করছে, তারপরে মনে করুন কোনগুলোতে ডেলিভারি বেশি হচ্ছে, তাদের যে লিস্ট নিয়ে আলোচনা করি তাতে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক বেশ কয়েকদিন থেকে অফ রয়েছে এবং তার কিন্তু ভালো পারফর্ম সে করছে না তুলনামূলকভাবে অন্যদের তুলনায়। তো এটা ইন্ডিয়ান স্টক মার্কেটে কেমন রকম প্রভাব পড়তে পারে? খবরটা অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। ধরুন মার্কেট পড়ে যেতে পারে কালকে বা তারপরের দিন বা আগামী দিনগুলোতে, এটা ইস্যু নয়, কিন্তু এটার সম্ভাবনা থাকে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ার। যে কোম্পানি যখন ভালো করছে, আপনার টপ 10 কোম্পানির মধ্যে 8টা বড় কোম্পানি যখন ক্যাপিটালাইজেশন বৃদ্ধি করছে, সেটার প্রমাণ কি সামগ্রিক বাজারে এবং বিনিয়োগকারীদের কিন্তু আস্থা বাড়ছে বলে তো এই সমস্ত বড় বড় লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে তারা পয়সা ঢালছে। রিলায়েন্স, হাল, ভারতী এয়ারটেলের মতো হেভিওয়েট স্টকগুলোর পারফরমেন্স বাজারে কিন্তু একটা সেন্টিমেন্টালকে একটা বুস্ট দেয় এবং ইন্ডেক্সকে উপরে ঠেলে তোলে এবং অন্যান্য শেয়ারগুলোকেও কিন্তু উৎসাহিত করতে পারে। দ্বিতীয় নাম্বার বড় খবর যেটা এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে ভারত এবারে বিশ্বমানের ফিনান্সিয়াল হাব, অর্থাৎ বিদেশিদের বিনিয়োগের নতুন ঠিকানা কিন্তু গিফট সিটি। কেন এরকম ধরনের কথা হচ্ছে যে বাইরের সমস্ত লোকজন আমাদের ভারতকে ফিনান্সিয়াল হাব কেন তৈরি করতে পারে? তো তাতে একটা রিপোর্টে উঠে আসছে যে অ্যালকেমি ক্যাপিটাল ম্যানেজমেন্ট হলো প্রথম ফান্ড হাউস যারা মরিশাস থেকে তাদের ব্যবসা তারা গুজরাটের গিফট সিটিতে নিজেদের কার্যক্রমকে স্থানান্তরিত করছে। কিন্তু কেন? তো এই অ্যালকেমি ক্যাপিটালের সহ প্রতিষ্ঠাতা যিনি হিরেন বেদ, তিনি বলছেন ভারতের উপরে ফোকাস করা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিগুলোকে ভারত থেকেই কিন্তু পরিচালন করা উচিত। ভারতের উপরে আমরা কাজ করব কিন্তু বাইরে থেকে পরিচালনা করব, সেটা কিন্তু ঠিক নয়। তাতে তিনি বেশ কিছু যুক্তি দিয়েছেন যে কেন গিফট সিটিতে আমরা নিয়ে আসবো ব্যবসাগুলোকে। তাতে বলেছেন যে ম্যানেজমেন্ট ফিজের উপরে জিএসটি নেই, ম্যানেজমেন্ট যে ফিজ দেবে কোম্পানি খরচ করবে তার উপরে কিন্তু জিএসটি নেই, ট্যাক্সের এক্সেমশনস রয়েছে, সহজ কিছু নিয়ম কানুন রয়েছে, এই সমস্ত সুবিধার কথা কিন্তু তুলে ধরছেন। তাতে ইন্ডিয়ান মার্কেটের কী সুবিধা? একটি লোক এসেছেন, তাতে কী সুবিধা হবে? ইন্ডিয়ান স্টক মার্কেটের ওপর একটা পজিটিভ প্রভাব পড়তে পারে। কেন? কারণ গিফট সিটি একটি গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার হিসেবে গড়ে উঠছে। এখন এক করে এর দেখি বড় বড় ফান্ড হাউসগুলো যদি নিজেদের অফিস, নিজেদের কার্যক্রম সমস্ত কিছু এখানে নিয়ে আসে, তাহলে বিদেশি ফান্ড হাউসগুলো কি করবে? বিদেশি ফান্ড হাউসগুলো ভারত এলে পরে ভারতের বিনিয়োগ, যেটা ফরেন ক্যাপিটাল, আরও বাড়বে এবং তার ফলে ভারতীয় বাজারকে স্থিতিশীল এবং শক্তিশালী করে তুলবে। তার ফলে দেশের অর্থনৈতিক বৃদ্ধিও ত্বরান্বিত হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তৃতীয় নম্বর সবথেকে বড় খবর হচ্ছে ভারতের ইভি এবার বিশ্ব কাঁপাবে বলে মনে করছে। 10টি
দেশেই 100টি দেশে মেড ইন গাড়ি রপ্তানি হবে। তো এটি কোথা থেকে পেলাম আমরা, কোন জায়গা থেকে পেলাম? না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে ভারতবর্ষ 100টি দেশে ইলেকট্রিক গাড়ি রপ্তানি করবে। তিনি জানান যে দেশের গাড়ি রপ্তানি অটোমোটিভ এক্সপোর্ট সেটা কিন্তু 2014 সালে 50,000 কোটি থেকে বর্তমানে 1.2 লাখ কোটি টাকাতে অলরেডি পৌঁছে গেছে। ভালো করে যদি আপনার অটো সেক্টর দেখেন তাহলে কয়েকদিন আগেই কিন্তু একটা 4% বড় মুভ কিন্তু অটো সেক্টরে এসেছে। সুতরাং এই খবরগুলো কিন্তু আগেই বড় প্লেয়ারদের কাছে পৌঁছে গেছে এবং তারা কিন্তু সেটাকে প্লে করেছেন। ইন্ডিয়ান স্টক মার্কেটের প্রভাব কী হবে? অবশ্যই পজিটিভ প্রভাব হবে। এই ঘোষণা ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য অত্যন্ত পজিটিভ। ইভি রপ্তানি বাড়লে পরে অটো সেক্টরের কোম্পানিগুলো, এবং দেখুন আমি কিন্তু আপনাদেরকে কোম্পানির নাম তো বলে দিতে পারবো না, তো অটো সেক্টরের বিভিন্ন কোম্পানি এবং অন্যান্য ইভি কম্পোনেন্ট প্রস্তুতকারী সংস্থাগুলোর জন্য কিন্তু একটা নতুন সুযোগ তৈরি হবে। এছাড়া সেমিকন্ডাক্টর যদি ম্যানুফ্যাকচারিং উনি বলেছেন, যদিও এই খবরের একটা অংশ নয়, যে সেটা যদি থাকে তাহলে কিন্তু একটা প্রযুক্তি ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়বে এবং এই সমস্ত পদক্ষেপ অর্থনৈতিক বৃদ্ধিকে কিন্তু কী করবে? ত্বরান্বিত করবে। এবং যারা বিনিয়োগকারী তারা কী ভাববেন? ইতিবাচক, অর্থাৎ পজিটিভ দৃষ্টিভঙ্গি নেবে যে ভারতবর্ষ বেড়ে উঠছে, তো তাদের বেড়ে ওঠার সঙ্গে আমিও একটুখানি অংশগ্রহণ করি। 4 নম্বরের বড় খবর হচ্ছে 20 বিলিয়ন আমেরিকান ডলার বা আইপিও লক ইন এক্সপায়ারি বাজারে কিন্তু শেষ হবে। অর্থাৎ এটা কি প্যানিক না অপরচুনিটি? আইপিও লক ইন এক্সপায়ারি আমি জানি না আপনারা কতজন জানেন, তো আগামী 3 মাসের মধ্যে প্রায় 57টি কোম্পানির আইপিও লক ইন পিরিয়ড কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ বড় বড় যারা ইনভেস্টার তাদের জন্য কিন্তু একটা 3 মাসের 1 মাসের একটা কি থাকে, লক ইন পিরিয়ড থাকে, যে এর মধ্যে আপনি বিক্রি করতে পারবেন না। তো সেটা এই 57টি কোম্পানির শেষ হয়ে যাচ্ছে এই আগামী 3 মাসের মধ্যে। এখন বড় বড় ইনভেস্টারদের কাছে যদি আপনি দরজা খুলে দেন যে আপনারা এবার কিন্তু আপনাদের শেয়ারগুলোকে বিক্রি করে দিতে পারেন, তাহলে তারা দুটি কাজ করতে পারেন, হয় তারা বিক্রি করবেন কিংবা তারা রেখে দেবেন। কি করবেন আপনারা জানি না, কিন্তু বাজারে কিন্তু এই সুযোগটা উপলব্ধ হয়েছে। দেখুন, নোভামা ইনস্টিটিউশনাল ইকুইটিজের রিপোর্ট অনুযায়ী এতে করে কিছু শেয়ার কিন্তু বাজারে আসবে। বাজারে আসবে মানে কি, সেই বড় বড় প্লেয়াররা বিক্রি করে দেবেন। তাহলে বাজারে যে শেয়ারে আসবে এবং তাহলে কিছু শেয়ার আসবে, আবার সব শেয়ার নাও আসতে পারেন। প্রমোটাররা যে এখনই বিক্রি করে দেবেন তার কিন্তু নাও হতে পারে। তাদের মধ্যে বড় বড় যে নামগুলো রয়েছে, অ্যাথার এনার্জি রয়েছে, জেএসডব্লিউ সিমেন্ট আছে, ব্লুস্টোন জুয়েলারির মতো বড় কোম্পানিগুলো কিন্তু বড় ট্রেডিংয়ের জন্য উন্মুক্ত হচ্ছে। সুতরাং আরও বড় প্লেয়ার ঢুকতেও পারে, বড় প্লেয়ার যারা কিনেছিলেন তারা বিক্রি নাও করতে পারেন। তো তাতে প্রভাব কী হবে? প্রভাব হচ্ছে মিক্সড। কী হবে আমরা জানি না। যদি দেখেন যে কোনো ধরনের শেয়ারের আপনি যদি নেগেটিভ অ্যাপ্রোচ দেখতে থাকেন, যাদের লক ইন পিরিয়ড শেষ হচ্ছে এবং আপনার কাছে যদি থাকে তাহলে পরে যদি কোনো সাপোর্টকে ভেঙে নিচের দিকে যায় আপনি সেল করতে পারেন। তাহলে বাজারে যদি প্রচুর শেয়ার আসে লক ইন পিরিয়ড শেষ হওয়ার পরে, তাহলে কিন্তু কি হবে? একটা সাপ্লাই প্রেশার তৈরি হয়, যার জন্য একটা দাম কমার কিন্তু সম্ভাবনা থাকে। এটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। আবার পজিটিভ সুযোগও হতে পারে, যেসব বিনিয়োগকারীরা ভালো কোম্পানিতে কম দামে প্রবেশ করতে চান, যদি কেউ বিক্রি করে দেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা অপরচুনিটি। সবটা নির্ভর করবে প্রমোটার এবং বড় বড় বিনিয়োগকারীরা কেমন করে শেয়ারগুলোকে ধরে রাখছেন বা বিক্রি করছেন তার উপর। আপনারা কড়া নজর রাখুন চার্টের উপরে। 5 নম্বরের বড় খবর হচ্ছে, 11টি বড় খবরের মধ্যে 5 নম্বর বড় খবর হচ্ছে ডিফেন্স সেক্টরে কিন্তু একটা বড় খবর রয়েছে, যার মধ্যে ম্যাজাডন ডক, যাকে আমরা ম্যাসডক বলি, তো সেখানে 70,000 কোটি টাকার একটা খবর রয়েছে। তো সেটা কি খবর? না, কেন্দ্রীয় সরকার এই ম্যাসডকের সঙ্গে 70,000 কোটি টাকার একটি সাবমেরিন চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির ফলে প্রতিরক্ষা মন্ত্রক এবং অন্যান্য কোম্পানির এখন আলোচনা শুরু করবে, আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করবে। তো ইন্ডিয়ান মার্কেটের প্রভাব কি পড়বে? অবশ্যই পজিটিভ প্রভাব পড়বে। বিশেষ করে ম্যাসডক শেয়ারের জন্য সামগ্রিকভাবে ডিফেন্স সেক্টরের জন্য একটা দারুণ বড় খবর, যেটি হচ্ছে পজিটিভ খবর। এত বড় অর্ডার কোম্পানির ভবিষ্যৎ আয়ের নিশ্চয়তা দিচ্ছে, যে রেভিনিউ আপনি প্রচুর ইনকাম করতে পারবেন, নতুন গ্রোথের পথ খুলে দিচ্ছে। এবং সবথেকে বড় কথা যে প্রতিরক্ষার সম্পর্কিত, কেবলমাত্র তো ও নিজেই সমস্ত কিছু করবে না, প্রতিরক্ষা খাতে যারা বিনিয়োগ করেছিলেন তাদের জন্য কিন্তু আস্থা বাড়বে। এবারে 6 নম্বরের বড় খবর হচ্ছে
ভারত এবার বিশ্বের ডিফেন্স সংক্রান্ত একটি প্রশ্ন। তো 47 সালের মধ্যে 12 লাখ কোটি টাকার প্রতিরক্ষা রপ্তানির একটা লক্ষ্য স্থির হয়েছে। চারটিখানি কথা নয়, অনেক বড় কিন্তু একটা স্টেটমেন্ট। তাহলে ভারতীয় কোম্পানিগুলো 2047 সালের মধ্যে 12 লাখ কোটি টাকার কিন্তু প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির লক্ষ্য স্থির করেছে। এটি ভারতের প্রতিরক্ষা উৎপাদন এবং রপ্তানি শিল্পের জন্য একটা বড় পরিকল্পনা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো শেয়ার মার্কেটের প্রভাব কি পড়বে? অবশ্যই পজিটিভ প্রভাব পড়বে। কারণ কি, ইন্ডিয়ান স্টক মার্কেটে ডিফেন্স সেক্টরের জন্য একটা দীর্ঘমেয়াদী পজিটিভ খবর কিন্তু এই খবরটা। এই ধরনের বড় লক্ষ্য কোম্পানিগুলোকে রিসার্চ এবং ডেভেলপমেন্ট, উৎপাদন এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ে বিনিয়োগ করতে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে এই সেক্টরগুলো থেকে বড় রিটার্ন আসার সম্ভাবনা থাকায় বিনিয়োগকারী যারা, তারা কিন্তু অনেক বেশি আগ্রহী হবেন যে চলুন ডিফেন্স সেক্টরে দীর্ঘদিনের জন্য আমরা কাজ করি। 7 নম্বর বড় খবর হচ্ছে মুম্বাই যে রিয়েল এস্টেটের রেকর্ড 10 বছরের সর্বোচ্চ বিক্রি হয়েছে। মুম্বাই আগস্ট মাসে রিয়েল এস্টেটের বিক্রি গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পড়েছে। তো রিয়েল এস্টেটে বিক্রি হলে কি হবে না, সেটাও আমাদের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট। রিয়েল এস্টেটের জন্য একটা সুখবর অবশ্যই এই সেক্টরের জন্য। মুম্বাইয়ের মতো বড় শহরে রিয়েল এস্টেট বিক্রয় বাড়লো, সেটা একটা পুরো সেক্টরের জন্য কিন্তু একটা ভালো খবর। তা আপনারা চেক করুন যে মুম্বাইয়ে কোন কোন রিয়েল এস্টেটগুলোর ওপরে বেশি ব্যবসা ভালো এবং তাদের চার্টে কেমন দেখছেন। ঠিক আছে, প্রপার্টির চাহিদা যখন রিয়েল এস্টেটে বাড়ছে তখন কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়তে কিন্তু সময় লাগবে না। 8 নম্বর বড় খবর হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে এনটিপিসি একটা বড় পদক্ষেপ নিয়েছে। তো এনটিপিসির যে গ্রিন এনার্জি, গুজরাটে তাদের একটা সোলার প্রজেক্ট রয়েছে, সেখান থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কিন্তু স্টার্ট হয়ে গেল। তার ফলে এনটিপিসি গ্রুপের ইনস্টল ক্যাপাসিটি 83,341 মেগাওয়াট হলো। তো এটা ইন্ডিয়ান মার্কেটে কেমন রকম প্রভাব ফেলবে? অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। কোন ক্ষেত্রে? রিনিউয়েবল সেক্টরে। এবং এনটিপিসির জন্য একটা পজিটিভ সংকেত। পরিবেশ বান্ধব বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করবে। যারা রিনিউয়েবল এনার্জির উপরে ইনভেস্ট করে তারা জানবে যে কাজ হচ্ছে, অর্ডার পেয়েছিল, এক্সিকিউট করতে পারছে কোম্পানিগুলো এবং কোম্পানি রেভিনিউ তো বাড়াবে না। এটি কেবল বাড়াবে তাই নয়, পরিবেশগত এবং সামাজিক গভর্নেন্সের দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগকারীদেরকে এই সেক্টরের প্রতি কিন্তু একটা আকৃষ্ট করবে এবং যেটা মার্কেটের উপর একটা পজিটিভ খবর হতে পারে। 9 নম্বর খবর হচ্ছে এই সপ্তাহে 4টি বড় কোম্পানি কিন্তু বোনাস দিচ্ছে। তাদের মধ্যে এইচডিএফসি ব্যাংকের নাম কিন্তু উল্লেখযোগ্য। এও কিন্তু দিচ্ছে 26শে আগস্ট, সেটা হচ্ছে রেকর্ড ডেট, 1:1 অনুপাতে কিন্তু বোনাস দিচ্ছে এইচডিএফসি। তাছাড়া ক্রেট্রো, সিসকন, কারুর বৈশ্য ব্যাংক এবং ডিএমআর আপনার হাইড্রো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারস, এটাও কিন্তু এই 3টে কোম্পানি কিন্তু বোনাস শেয়ার করেছে। তো এর প্রভাব সাধারণত কী হয়, যখন মার্কেটে কোনো বোনাস ঘোষণা করা হয় তখন কিন্তু সেটা একটা পজিটিভ ইঙ্গিত হয় মার্কেটের ক্ষেত্রে। তবে কেবলমাত্র 4টে কোম্পানির জন্য ইন্ডিয়ান মার্কেট উঠে যাবে তা তো নয়, কিন্তু আপনি যদি বোনাসের সংখ্যা বেশি থাকে বা এই কোম্পানিগুলো কিন্তু একটা পজিটিভ খবর হতে পারে, যদি না এদের ইন্টারনাল আর কোনো প্রভাব থেকে থাকে, যদি না আপনাদেরকে ট্র্যাপ করতে চাই। তবে তারা ভবিষ্যতের গ্রোথ সম্পর্কে আত্মবিশ্বাসী, তবেই না দিয়েছে। আর কি সুবিধা হবে দেখুন, যখনই আপনি লিকুইডিটি, যখনই আপনি বোনাস ইস্যু করে দেবেন তখনই কিন্তু লিকুইডিটি বাড়বে। আর লিকুইডিটি বাড়লে পরে কী হবে, অতিরিক্ত শেয়ারের দাম 1:1 বোনাস মানে কি, মনে করুন 2000 টাকা দাম ছিল, সেটা 1000 টাকা দাম হয়ে যাবে। তাহলে 1000 টাকা যখন ছোটো দাম হয়ে গেল, যদি 1:1 হয় বা অন্য কিছু হয়, তাহলে পরে ছোট বিনিয়োগদের কাছের জন্য কী হবে, স্টকটি আরও কেনা সহজ হবে। সুতরাং অনেক ছোট প্লেয়ার আছে যারা হয়তো কিনতে পারছিল না, তারা কিন্তু এবার অংশগ্রহণ করবে। মন্দার বাজারে হেলথ কেয়ার সেক্টরে কিন্তু কামাল জিনিস ঘটলো। কী ঘটলো, আপনারা যদি 1 বছরের রিটার্ন দেখেন তাহলে সমস্ত সেক্টর, যখন বেশিরভাগ সেক্টরই নেতিবাচক রিটার্ন দিচ্ছে, তখন হেলথ কেয়ার সেক্টর কিন্তু গত 1 বছরে ইতিবাচক রিটার্ন দিয়েছে। তার মানে কি প্রমাণিত হচ্ছে, তার মানে হচ্ছে যেখানে কিন্তু ক্যাপিটাল ইনফ্লো ঘটেছে, অর্থাৎ এই সেক্টরে কিন্তু পয়সা এসেছে। সেটা ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে কী ধরনের খবর, অবশ্যই পজিটিভ খবর। কারণ হচ্ছে সামগ্রিক বাজার যখন নিম্নমুখী, তখন একটা নির্দিষ্ট সেক্টর যদি ভালো কাজ করে, ভালো রিটার্ন দেয়, তার মানে বেশি কি আপনি সহজেই বুঝে যাবেন যে সেই সেক্টরের উপরে মানুষের আস্থা রয়েছে, বিনিয়োগকারীদের আস্থা রয়েছে। আর সেটাই কিন্তু হেলথ কেয়ার সেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য। এবারে আজকের শেষ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ইম্পর্টেন্ট আপনার একটা
খবর, সেটা হচ্ছে ভারতের নিজস্ব লন্ডন মেটাল এক্সচেঞ্জ। কথাটা কীরকম শুনতে লাগছে? ভারতের নিজস্ব লন্ডন মেটাল এক্সচেঞ্জ, হ্যাঁ ঠিকই শুনছেন আপনি। আসলে তা এটাকে কায়দা করে একটু বলা হয়েছে, লন্ডন মেটাল এক্সচেঞ্জ আছে যেখানে মেটাল এবং বিভিন্ন ধরনের মিনারেলস আপনাদের কেনাবাটা করা হয়, এক্সচেঞ্জ করা হয়। তো সেই রকম ধরনের এই মডেলটা করে ভারত কিন্তু নিজের ক্ষেত্রে করছে এবং কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি ঘোষণা করছেন ভারতের লন্ডন মেটাল এক্সচেঞ্জের আদলে একটা এক্সচেঞ্জ চালু হবে, যেটার নাম হবে MTE বা মিনারেল ট্রেডিং এক্সচেঞ্জ। এর লক্ষ্য কি? শিল্প এবং ব্যবসায়ীদের জন্য খনিজ দ্রব্যের সঠিক মূল্য নির্ধারণ নিশ্চিত করা। এই পদক্ষেপের ফলে বিদেশ থেকে কয়লা আমদানি কিন্তু কমানো যেতে পারে। বেশ, এবার ইন্ডিয়ান স্টক মার্কেটের প্রভাব কী হবে? না পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এই সিদ্ধান্তটি কিন্তু মাইনিং, মেটাল, ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলোর জন্য একটা পজিটিভ খবর হবে। এটি নিজস্ব ট্রেডিং এক্সচেঞ্জ থাকার জন্য মূল্য নির্ধারণের স্বচ্ছতা আসবে, যেখানে প্রাইস ডিসকভারি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা বাড়বে এবং অভ্যন্তরীণ বাজারকে অবশ্যই শক্তিশালী করে তুলবে। এবং কোন কোন কোম্পানিগুলো মাইনিং, কোন কোন কোম্পানিগুলো মেটাল ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে সেগুলোকে একটু দেখুন। তো যাই হোক, এই হচ্ছে 11খানা শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজ এবং সেই নিউজগুলোর ব্যাখ্যা। আমি জানি না আপনারা কতজন শুনলেন, কিন্তু যদি শুনে থাকেন তাহলে সেটা আপনাদের উপকারী লাগবে। নমস্কার, ধন্যবাদ।